পাকিস্তান ও বাংলাদেশে হামাসপন্থী কার্যকলাপ চলছে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তারের আশঙ্কা প্রকাশ করে এ বিষয়ে উদ্বেগও জানিয়েছেন তিনি। ইসরায়েলি দূত দাবি করেছেন, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তবে এ দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করেননি ইসরায়েলের দূত, যার দেশের বিরুদ্ধে গাজায় ভয়াবহ গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক নথি ও ভাইরাল হওয়া ভিডিওতে 2024 সালের শেষ দিক থেকে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর অনুষ্ঠানে হামাসের প্রভাবশালী নেতাদের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের কোনো সংগঠনের সাথে আন্তর্জাতিক প্রভাবশালী দেশগুলোর ব্ল্যাক লিস্টেড সংগঠন হামাসের সম্পর্ক আছে এমনটা এর আগে কখনোই শোনা যায়নি। ফলে ইসরায়েলি রাষ্ট্রদূতের এমন প্রকাশ্য মন্তব্য বাংলাদেশের জন্য নতুন করে কি কোনো উদ্বেগের জন্ম দিচ্ছে? কারণ এই মুহূর্তে পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে বড় একটি আতঙ্কের নাম হামাস। অবশ্য ইসরায়েলি রাষ্ট্রদূতের এমন মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামাস, যার পূর্ণ রূপ হলো হারাকাত আল মুকাওয়ামাহ আল ইসলামিয়া বা ইসলামী প্রতিরোধ আন্দোলন। হামাস হলো ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে সক্রিয় সবচেয়ে বড় ও প্রভাবশালী সশস্ত্র রাজনৈতিক সংগঠন। হামাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1987 সালের ডিসেম্বর মাসে প্রথম ফিলিস্তিনি গণ অভ্যুত্থান বা ইন্তেফাদার সূচনা লগ্নে। মিশরের ঐতিহ্যবাহী ইসলামী আন্দোলন মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা থেকে এই সংগঠনের উৎপত্তি ঘটে। হামাসের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ আহমেদ ইয়াসিন, যিনি একজন পক্ষপাতগ্রস্ত ফিলিস্তিনি ধর্মীয় নেতা ও সমাজকর্মী ছিলেন। হামাস গঠনের মূল উদ্দেশ্য ছিল একদিকে ফিলিস্তিনি জনগণের মধ্যে ব্রাদারহুডের রাজনৈতিক ভিত্তি পুনরুদ্ধার করা, অন্যদিকে ইসরায়েলি দখলের বিরুদ্ধে একটি সরাসরি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা। 1988 সালে হামাস তাদের প্রথম আনুষ্ঠানিক সনদ বা চার্টার প্রকাশ করে। সনদে ইসরায়েল রাষ্ট্রের সম্পূর্ণ ধ্বংস এবং এর পরিবর্তে জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। শান্তি আলোচনা বা কূটনৈতিক আপোষ প্রক্রিয়াকে সরাসরি প্রত্যাখ্যান করে কেবল জিহাদ বা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিন মুক্ত করার ঘোষণা দেওয়া হয়। এই কট্টর অবস্থানের কারণে 1990-এর দশকে অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর হামাস তার বিরোধিতা করে এবং একের পর এক আত্মঘাতী বোমা হামলা চালিয়ে শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করার চেষ্টা করে। ফলশ্রুতিতে 1997 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর হামাসকে একটি বিদেশি সশস্ত্র সংগঠন বা এফটিও হিসেবে তালিকাভুক্ত করে। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান এবং ইসরায়েলও সংগঠনটিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। 2004 সালে ইসরায়েলি বিমান হামলায় শেখ আহমেদ ইয়াসিন নিহত হওয়ার পর সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসে। 2006 সালে হামাস ফিলিস্তিনি আইনসভা নির্বাচনে অংশ নেয় এবং দীর্ঘদিনের শাসক দল ফাতাহকে আকস্মিকভাবে পরাজিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই বিজয়ের পর ধর্মনিরপেক্ষ ফাতাহ এবং ইসলামপন্থী হামাসের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব সহিংস রূপ ধারণ করে। 2007 সালে একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মাধ্যমে হামাস ফাতাহ বাহিনীকে গাজা উপত্যকা থেকে বিতাড়িত করে এবং গাজার সম্পূর্ণ প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেয়। এরপর থেকে গাজা উপত্যকা হামাসের দে ফ্যাক্টো শাসনাধীনে চলে যায় এবং পশ্চিম তীর ফাতাহ নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থেকে যায়। 2023 সালের 7 অক্টোবর হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল কাসাম ব্রিগেড ইসরায়েলে ঢুকে নজিরবিহীন বহুমুখী হামলা চালায়। এটি ছিল সংগঠনটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও সুদূর প্রসারী অভিযান। এই হামলার পর ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা এই অঞ্চলের ভূ রাজনীতিকে সম্পূর্ণরূপে বদলে দেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ওই অভিযানের শুরু থেকে গাজায় ইসরায়েলি হামলায় 73,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, আর তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ওই বছর ডিসেম্বরে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। বিশ্বের বেশ কয়েকটি দেশ তাতে সমর্থন দেয়। 2025 সালের অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা থাকলেও ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ হয়নি। প্রশ্ন হলো, ইসরায়েলি রাষ্ট্রদূত যে অভিযোগ করেছেন তার আদৌ কোনো ভিত্তি আছে কিনা? মানে হামাসের কি ফিলিস্তিন কিংবা মধ্যপ্রাচ্যের বাইরে শক্তিশালী কোনো নেটওয়ার্ক আছে?
ইউএস ট্রেজারি এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী হামাসের বার্ষিক বাজেট $100 মিলিয়ন উপরে। এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ, স্থানান্তর ও ব্যবস্থাপনার জন্য সংগঠনটি একটি বহুমুখী কৌশল অবলম্বন করে। হামাসের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অর্থ ও সামরিক অস্ত্রের যোগানদাতা হলো ইরান। ইরান প্রতি বছর হামাস এবং তাদের সহযোগী সংগঠন প্যালেস্টাইন ইসলামিক জিহাদকে কোটি কোটি ডলার সরাসরি নগদ অর্থ হিসেবে দেয়, পাশাপাশি উন্নত মানের রকেট, ড্রোন ও সামরিক প্রশিক্ষণ সরবরাহ করে। কাতার দীর্ঘকাল ধরে হামাসের রাজনৈতিক নেতৃত্বকে আশ্রয় দিয়েছে। অন্যদিকে তুরস্ক হামাসকে রাজনৈতিক সমর্থন দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক প্রতিষ্ঠান ও রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগের সুযোগ করে দিয়েছে। হামাসের অর্থায়নের সবচেয়ে জটিল এবং বিতর্কিত মাধ্যম হলো মানবিক দাতব্য সংস্থা ও এনজিও ছদ্মবেশে বিশ্বজুড়ে তহবিল সংগ্রহ করা। ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে তারা এমন কিছু দাতব্য সংস্থা গড়ে তুলেছে যা আপাত দৃষ্টিতে গাজার অনাথ শিশু, বিধবা নারী এবং হাসপাতালগুলোর জন্য মানবিক সাহায্য সংগ্রহ করে। যেমন যুক্তরাষ্ট্রে অবস্থিত হোলি ল্যান্ড ফাউন্ডেশন ছিল হামাসের একটি প্রধান অর্থায়নকারী ফ্রন্ট, যা 2001 সালে মার্কিন প্রশাসন বন্ধ করে দেয়। সাম্প্রতিক সময়ে তুরস্কের ফিলিস্তিন ভাকফি, ইতালির লা কুপোলা দোরো, ইউরোপের ইজরা ফাউন্ডেশন এবং গাজা ভিত্তিক আল উয়াম চ্যারিটেবল সোসাইটির মতো প্রতিষ্ঠানগুলোকে হামাসের সামরিক শাখার সাথে আর্থিক সম্পর্ক থাকার কারণে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টের তথ্য অনুযায়ী হামাসের ভৌগোলিক ফোকাস ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাতে সীমাবদ্ধ ছিল, কিন্তু গত 2 দশকে তারা এশিয়ার অন্যান্য অঞ্চলেও নিজেদের রাজনৈতিক ও পরোক্ষ কার্যক্রমের পরিধি বিস্তার করেছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া এবং ফিলিপাইন, ইন্দোনেশিয়ার কিছু অংশে তাদের উপস্থিতি নতুন কোনো ঘটনা নয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় হামাসের সবচেয়ে নিরাপদ ও সক্রিয় ঘাঁটি হলো মালয়েশিয়া। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ ফিলিস্তিনি ছাত্র ও প্রভাষক হিসেবে ছদ্মবেশে হামাসের বহু জ্যেষ্ঠ আইটি ও প্রকৌশল বিশেষজ্ঞ বছরের পর বছর ধরে অবস্থান করছেন। এর সবচেয়ে বড় প্রমাণ ছিল 2018 সালে কুয়ালালামপুরে হামাসের ড্রোন ও রকেট প্রকৌশলী ফাদি মোহাম্মদ আল বাতুশকে অজ্ঞাত বন্দুকধারীদের দ্বারা হত্যা করা, যা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ঘটিয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। 2014 সালে ইসরায়েলের হাতে আটক হওয়া এক হামাস কমান্ডার স্বীকার করেছিলেন মালয়েশিয়া অবস্থানকালে তিনি ও তার 10 জন সহযোদ্ধা মোটরাইজড হ্যাং গ্লাইডার চালানোর বিশেষ সামরিক প্রশিক্ষণ পেয়েছিলেন। 2023 সালের 7 অক্টোবরের হামলায় হামাস এই মোটরাইজড হ্যাং গ্লাইডার প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে ভিতরে ঢুকেছিল। 7 অক্টোবরের সংঘাতের পর গাজায় ইসরায়েলের সর্বাত্মক সামরিক অভিযানের ফলে হামাসের সামরিক অবকাঠামো ও নেতৃত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সংগঠনটি তাদের রাজনৈতিক টিকে থাকা এবং সামরিক সক্ষমতা পুনর্গঠনের জন্য মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প আশ্রয়ের সন্ধান করছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের রাষ্ট্রদূত রিওভে নাজার এনডিটিভির সাথে সাক্ষাৎকারে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিগত কয়েক বছরে পাকিস্তান ভিত্তিক বেশ কয়েকটি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এবং হামাস নেতাদের মধ্যে কিছু নজিরবিহীন ও প্রকাশ্য যোগাযোগের প্রমাণ মিলেছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বিগ্ন করেছে। 2024 সালের শেষ ভাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় হামাস ও লস্কর-ই তৈয়বার মধ্যকার সরাসরি সংযোগের প্রমাণ তুলে ধরে। ওই ভিডিওতে দেখা যায় হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নাজির জহির এবং লস্কর-ই তৈয়বা তথা জামাত উদ-দাওয়ার জ্যেষ্ঠ নেতা রশিদ আলী সিন্ধু মঞ্চে পাশাপাশি বসে আলোচনা করছেন। অনুষ্ঠানটির আয়োজক ছিল পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ, যা হাফিজ সাইদের নেতৃত্বাধীন জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার রাজনৈতিক ফ্রন্ট হিসেবে পরিচিত। 2025 সালের 5 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাওয়ালকোটে একটি বড় রাজনৈতিক সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে পাকিস্তানের ইতিহাসে প্রথম ঘটনা হিসেবে হামাসের 2 জ্যেষ্ঠ কূটনৈতিক প্রতিনিধি খালিদ কাদ্দুমি এবং নাজির জহির সরাসরি অংশ নেন। পাকিস্তানের একটি গোষ্ঠীর সাথে হামাসের যোগাযোগের বিভিন্ন প্রমাণ আন্তর্জাতিকভাবে পাওয়া গেলেও এতদিন এই সংগঠনটির নেটওয়ার্ক বাংলাদেশে আছে এমন কথা শোনা যায়নি।
কিন্তু এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কাওয়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তৎপরতা বিস্তারের অভিযোগ তুলেছেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের সংগঠনটির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তবে এ দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করেননি ইসরায়েলি দূত, যার দেশের বিরুদ্ধে গাজায় ভয়াবহ গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছেন, তারা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যকলাপ পর্যবেক্ষণ করছেন। তার দাবি, কিছু তথ্য প্রকাশ্যে পাওয়া গেলেও আরো কিছু কর্মকাণ্ড জনসম্মুখে নাও থাকতে পারে। হামাস যেভাবে ইসরায়েলে হামলা করেছিল, চরমপন্থী সংগঠনগুলো সেই একই মডেলে অন্য কোথাও হামলার পরিকল্পনা করতে পারে বলেও সতর্ক করেন ইসরায়েলি দূত। আজার বলেন, এ ধরনের পরিস্থিতি এই অঞ্চলের সরকারগুলোর জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত এবং এ বিষয়ে তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিজেদের উদ্বেগ নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েলি রাষ্ট্রদূতের এই তথ্য সত্য হলে বোঝা যাচ্ছে তারা অন্তত গত 2 বছর ধরে বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং সেসব তথ্য ভারতকে দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েলি রাষ্ট্রদূতের এই বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে, ফলে বাংলাদেশের জন্য বিষয়টি নতুন করে কনসার্ন তৈরি করবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং কানাডা, যারা বাংলাদেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় আমদানিকারক এবং প্রধান উন্নয়ন সহযোগী, তারা হামাসকে সম্পূর্ণ সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। হামাস মৌলিকভাবে মিশরের মুসলিম ব্রাদারহুড মহাদেশের একটি অংশ। বাংলাদেশে একটি বড় ইসলামিক রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের আদর্শে বিশ্বাসী। ওই দলটির ছাত্র সংগঠনের নেতাদের সাথে মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং পাকিস্তানের সমমনা ছাত্র সংগঠনের সাথে ভালো সম্পর্ক আছে। আবার পশ্চিমা অনেক দেশ গত কয়েক বছরের আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, হিজবুত তাহরির সহ অনেক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে। এসব সংগঠনের সাথে পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার সংযোগ আছে এমন তথ্য বহু আন্তর্জাতিক রিপোর্টে প্রকাশিত হয়েছে। পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার সাথে আবার হামাসের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। অবশ্য ইসরায়েলি রাষ্ট্রদূত তার সাক্ষাৎকারে যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে বলেছেন, একইভাবে বাংলাদেশের বিরুদ্ধে বলেননি। পাকিস্তানের সরকারি মহলের একাংশের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী বয়ান ছড়ানোরও অভিযোগ আনেন ইসরায়েলি রাষ্ট্রদূত। ইসরায়েলি রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রসঙ্গ টেনে বলেছেন, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং তাদের এই কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে দেখে। এই মন্তব্য এমন সময় এলো যখন ইসলামাবাদ আঞ্চলিক শান্তি প্রচেষ্টায় নিজেদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।